ওয়েলকাম টু স্পোর্টস লাইভ প্রেজেন্টেড বাই কুল। আপনাদের সঙ্গে আছি আমি রঞ্জন শান্ত। টানা ফিটনেস অনুশীলন শেষে স্কিল প্র্যাকটিসে ফিরেছে বাংলাদেশ জাতীয় দল। শুক্রবার শুরু হয়েছে ক্রিকেটারদের ব্যাটিং বোলিং অনুশীলন। শুরুতে ফিল্ডিং অনুশীলন করে পরবর্তীতে দুই ভাগে স্কিল প্র্যাকটিস করেছেন ক্রিকেটাররা। ছুটি কাটিয়ে এখনো দলের সঙ্গে যোগ দেননি তাওহিদ হৃদয় এবং ফিল্ডিং কোচ জেমস প্যামেন্ট। ব্যাটিং বোলিং প্রতিপক্ষের উপর নির্ভরশীল হলেও চাইলেই ফিল্ডিংয়ে ভালো করা যায়। ম্যাচ জিততে ফিল্ডিংয়ের ভূমিকাও তাই অনন্য। একজন সহকারী কোচ, একজন পেস বোলিং কোচ, অন্যজন ম্যানেজার, তিনজনের অধীনে চলেছে শান্ত, মিরাজ, লিটনদের ফিল্ডিং অনুশীলন। কিন্তু প্রশ্ন ওঠে, ফিল্ডিং অনুশীলন চলছে, ফিল্ডিং কোচ জেমস প্যামেন্ট কোথায়? জানা গেছে তিনি এখনও তার পূর্ব নির্ধারিত ছুটি কাটিয়ে বাংলাদেশে ফেরেননি। আগামী 17ই আগস্ট বাংলাদেশে আসবেন প্যামেন্ট। জিম্বাবুয়ে সিরিজের আগে দায়িত্ব নেওয়া প্যামেন্ট এর আগে পাকিস্তান সিরিজেও দলের সঙ্গে ছিলেন না। এশিয়া কাপের আগে মহাগুরুত্বপূর্ণ ক্যাম্পের শুরুর ফেজেও তাকে পাচ্ছে না বাংলাদেশ দল। জুম্মার নামাজ শেষ করে 2টার খানিক আগে শুরু হয় বাংলাদেশ দলের ক্লোজ ডোর অনুশীলন। শুরুতে মিনিট 10 টিম মিটিং করেন ক্রিকেটাররা। কখনো হেড কোচ ফিল সিমন্স, কখনো ব্রিফ করেন নতুন পাওয়ার হিটিং কোচ জুলিয়ান রসউড, কখনো স্ট্রেংথ ও কন্ডিশনিং কোচ নাথান ক্যালি। জাতীয় দলের পাওয়ার হিটিং কোচ হয়ে আসার পর এদিনই প্রথম ক্রিকেটারদের নিয়ে কাজ করেছেন দুনিয়ার প্রথম স্বীকৃত পাওয়ার হিটিং কোচ। এরপর ফিল্ডিং শেষে দুই ভাগে চলেছে স্কিল প্র্যাকটিস। পেসারদের সঙ্গে 3 স্পিনার নাসুম আহমেদ, রিশাদ হোসেন ও তানভীর ইসলামরা বল করেছেন একাডেমি মাঠের নেটে। সঙ্গী পারভেজ ইমন, তানজিদ তামিম, জাকের আলী। বাকিরা ইনডোরে পাওয়ার হিটিং তালিম নিয়েছেন রসউডের থেকে। দিন চারেক স্কিল প্র্যাকটিস করে 20 তারিখে সিলেটে উড়াল দেবে বাংলাদেশ দল। সেখানেই চলবে এশিয়া কাপের বাকি ক্যাম্প। হবে নেদারল্যান্ডসের বিপক্ষে এশিয়া কাপ প্রস্তুতির 3 টি-20 সিরিজ। আফনান পিয়াল, যমুনা স্পোর্টস, ঢাকা। আপনার পিএলের প্রতিবেদনে যেমনটা শুনছিলাম, শুক্রবার লিটন, শান্ত, মিরাজদের পাওয়ার হিটিং তালিম দিয়েছেন জুলিয়ান রসউড। এই অনুশীলনে বেস বলে ব্যবহৃত প্রো ভেলোসিটি ব্যাটিং টি এবং মেডিসিন বল ব্যবহার করেছেন রসউড। দিন কয়েক আগে লোকাল কোচ এবং নারী ক্রিকেটারদেরও পাওয়ার হিটিংয়ের দীক্ষা দিয়েছিলেন ক্রিকেটের প্রথম স্বীকৃত পাওয়ার হিটিং কোচ। বিসিবির ফটোগ্রাফারের ক্যামেরার লেন্স জুলিয়ান রসউডের দিকে। ছবিটা প্রতীকী। এশিয়া কাপের স্কিল ক্যাম্পের প্রথম দিনে সবার নজরবন্দি ছিলেন লিটন, শান্তদের পাওয়ার হিটিং তালিম দিতে আসা এই ইংলিশম্যান। গত বিপিএলে নজর কেড়েছিল কাইল মেয়ার্সের বিশেষ প্রো ভেলোসিটি ব্যাট। সফট বল বা বেস বলে ব্যবহৃত হওয়া এই ব্যাট দিয়ে পাওয়ার হিটিং অনুশীলন করতেন মেয়ার্স। ক্রিকেটে বিশেষ এই ব্যাট ব্যবহারের জনক আবার বলা হয় দুনিয়ার প্রথম স্বীকৃত পাওয়ার হিটিং কোচ জুলিয়ান রসউডকে। এবার বাংলাদেশ ক্রিকেটে বিশেষ এই ব্যাট ব্যবহার করছেন বাংলাদেশের খণ্ডকালীন পাওয়ার হিটিং কোচ। শুরুতে লোকাল কোচদের এই ব্যাটের ব্যবহার সম্পর্কে অবগত করেছিলেন উড। শুক্রবার বিসিবির ইনডোরে লিটন, মিরাজ, শান্তদের হাতে কলমে সেই ব্যাট ব্যবহারের দীক্ষা দিলেন রসউড। মূলত বিশেষ এই ব্যাট দিয়ে অনুশীলন করলে ক্রিকেটারদের ব্যাট সুইংয়ের উন্নতি হয়, হ্যান্ড স্পিডও বাড়ে। যেহেতু ব্যাটটার ভর নিচের দিকে থাকে তাই এই ব্যাটের অনুশীলন ব্যাটারদের ব্যালেন্সও বাড়ায়। এই ব্যাট দিয়ে করা ড্রিল হ্যান্ড আই কোঅর্ডিনেশন ভালো করার ক্ষেত্রেও কাজে লাগে। এই ড্রিলে শটের পাওয়ারও বাড়ে। জানা গেছে ক্রিকেটাররা বিশেষ এই ব্যাট নিজেদের সংগ্রহে রাখার আগ্রহও দেখিয়েছেন। এমনকি মেডিসিন বল দিয়ে ক্রিকেটারদের পাওয়ার হিটিংয়ের তালিম দিয়েছেন উড। স্বাভাবিক বাস্কেটবল বা হ্যান্ডবলের তুলনায় অনেক ভারী হওয়ায় এই বলের অনুশীলন ক্রিকেটারদের স্ট্রেংথ ও কন্ট্রোল বাড়াতে সাহায্য করে। বিশেষ এই বল দিয়ে পাওয়ার হিটিং অনুশীলন করতেন বিরাট কোহলিও। বেস বলে পাওয়ার হিটিং অনুশীলনে ব্যবহার করা হয় ব্যাটিং টি। লাঠির মতো একটা বস্তুতে বল রাখা হয়, সেই বলটাই সজোরে আঘাত করে পাওয়ার হিটিং অনুশীলন করা হয়। পেছন থেকে একজন মাপেন ঠিক কতটা জোরে এক একটা শট খেলা হলো। ইংলিশ এই কোচ লিটন, শান্তদের সেই অনুশীলনই করিয়েছেন।
দিন কয়েক আগে বাংলাদেশে আসার পর এদিনই প্রথম ক্রিকেটারদের সঙ্গে কাজ করেছেন রসউড। পাওয়ার হিটিং অনুশীলনে ভিন্ন ভিন্ন টুল ব্যবহার করে যেন বুঝিয়ে দিলেন পাওয়ার হিটিং শুধুমাত্র শারীরিক গঠন ও শক্তির উপরেই নির্ভরশীল না, নিয়মিত ড্রিলার ভিন্ন ভিন্ন অনুশীলন পদ্ধতি সাফল্যের পেছনের অন্যতম বড় কারণ। আফনান পিয়াল, যমুনা স্পোর্টস, ঢাকা। শতাব্দীর সেরা 15 টেস্ট সিরিজের তালিকা প্রকাশ করেছে ক্রিকেটের বাইবেল খ্যাত উইজডেন, যেখানে ঠাঁই পেয়েছে ঘরের মাঠে খেলা বাংলাদেশের স্মরণীয় 2 সিরিজ, যার একটিতে আছে ক্যারিবিয়ানদের কাছে ধরাশায়ী হওয়ার গল্প, অন্যটিতে ইংল্যান্ডের বিপক্ষে ইতিহাস গড়া জয়, যেদিন মিরপুরে মিরাজ সাকিবদের ঘূর্ণি জাদুতে ইংলিশ বধের মহাকাব্য লিখেছিল বাংলাদেশ। ধুলো মাখা সাদা জার্সিতে সাকিব আল হাসানের সেই বিখ্যাত সেলুটের কথা মনে আছে কি? অথবা খবরের কাগজে প্রথম পাতার শিরোনাম হওয়ার সেই সকালটা? অনেকের স্মৃতির পাতায় আবছা হতে বসা মেহেদী মিরাজের সেই জাদুকরী অভিষেক টেস্ট সিরিজের কথা মনে করিয়ে দিয়েছে ক্রিকেটের বাইবেল খ্যাত মর্যাদাপূর্ণ ক্রীড়া সাময়িকী উইজডেন। 21 শতকের সেরা 15টি টেস্ট সিরিজের তালিকা প্রকাশ করেছে তারা, যেখানে ঠাঁই পেয়েছে বাংলাদেশের 2টি স্মরণীয় সিরিজ। 2016 সালে ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে 2 ম্যাচের টেস্ট সিরিজ জায়গা পেয়েছে তালিকার 15তম স্থানে। চট্টগ্রামে প্রথম টেস্টে সাব্বির রহমানের লড়াকু ইনিংস সত্ত্বেও পরাজয় বরণ করতে হয় বাংলাদেশকে। তবে মিরপুরে দ্বিতীয় টেস্টে মিরাজের দুর্দান্ত বোলিং নৈপুণ্যে ইতিহাস রচনা করে টাইগাররা। বাংলাদেশের দেওয়া 273 রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে বিনা উইকেটে 100 রান তুলেছিল ইংল্যান্ড। সেখান থেকে মাত্র 64 রানে শেষ 10 উইকেট তুলে নেয় সাকিব মিরাজরা। 108 রানের ঐতিহাসিক জয় নিয়ে 1-1 সমতায় সিরিজ শেষ করে বাংলাদেশ। 3 বার 6 উইকেট সহ 2 টেস্টে 19 উইকেট নিয়ে অভিষেক রাঙান সিরিজ সেরা মেহেদী হাসান মিরাজ। উইজডেনের সেরার তালিকায় 7 নম্বরে স্থান পেয়েছে 2021 সালের বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ সিরিজ। কোভিড পরবর্তী সময়ে বাংলাদেশ সফরে আসে ওয়েস্ট ইন্ডিজ। অনেকে ভেবেছিল দুর্বল স্কোয়াড নিয়ে আসা ওয়েস্ট ইন্ডিজের পক্ষে সিরিজ জেতা সম্ভব নয়। তবে চট্টগ্রাম টেস্টে এক কাইল মেয়ার্সের 210 রানের অপরাজিত ইনিংস ওয়েস্ট ইন্ডিজকে এনে দেয় 3 উইকেটের অবিশ্বাস্য জয়। দারুণ প্রতিদ্বন্দ্বিতা হয় মিরপুরে দ্বিতীয় টেস্টেও, তবে শেষ হাসি হাসে সফরকারীরাই। সবশেষ অ্যান্ডারসন টেন্ডুলকার ট্রফিতে ইংল্যান্ড ও ভারতের মধ্যকার 2-2 ব্যবধানে ড্র হওয়া 5 ম্যাচের টেস্ট সিরিজকে তালিকার 5 নম্বরে রেখেছে উইজডেন। 2023 সালে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের মধ্যকার সবশেষ অ্যাশেজও ড্র হয় 2-2 ব্যবধানে, এটিকে রাখা হয়েছে 4 নম্বরে। আর 21 শতকের সেরা সিরিজ হিসেবে বিবেচিত হয়েছে 2020-21 মৌসুমে ভারতের অস্ট্রেলিয়া সফর, যেখানে প্রথম টেস্টে মাত্র 36 রানে অল আউট হওয়ার পরও 2-1 ব্যবধানে সিরিজ জিতে নেয় ভারত। উইজডেনের মতে এটি টেস্ট ক্রিকেটে প্রত্যাবর্তনের সবচেয়ে সুন্দর গল্প। রঞ্জন শান্ত, যমুনা স্পোর্টস। যাচ্ছি ফুটবলের আপডেটে। অনূর্ধ্ব 17 সাফ নারী চ্যাম্পিয়নশিপে অংশ নিতে ভুটানে পৌঁছেছে বাংলাদেশের আগে সকাল 9:10 থিম্পুর উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করে লাল সবুজের প্রতিনিধিরা। 20 আগস্ট থেকে শুরু হতে যাওয়া এই টুর্নামেন্ট চলবে 31 তারিখ পর্যন্ত। 4 দলের অংশগ্রহণে রবিন রাউন্ড লিগ পদ্ধতিতে প্রতিটি দল 2 বার করে একে অপরের প্রতিদ্বন্দ্বিতা করবে। সবশেষ ঢাকায় অনুষ্ঠিত অনূর্ধ্ব 20 নারী সাফ চ্যাম্পিয়নশিপে ভারত অংশ না নিলেও এবার অবশ্য টুর্নামেন্টে অংশ নিচ্ছে তারা, যেখানে ভারত বধে বাড়তি পরিকল্পনা থাকছে হেড কোচ মাহবুবুর রহমান লিটুর। মাঠে গড়াতে যাচ্ছে ইউরোপিয়ান ক্লাব ফুটবলের আরও একটি নতুন আসর। ইংলিশ প্রিমিয়ার লিগে উদ্বোধনী ম্যাচে বোর্নমাউথকে আতিথ্য জানাবে বর্তমান চ্যাম্পিয়ন লিভারপুল। ফরাসি লিগ ওয়ানের প্রথম ম্যাচে রেনের মুখোমুখি হবে মার্সেই। আর শুক্রবার থেকে স্প্যানিশ লা লিগা মাঠে গড়ালেও একদিন পর মায়োর্কার আতিথ্য নেবে চ্যাম্পিয়ন বার্সেলোনা। দামামা বাজছে ইউরোপিয়ান ক্লাব ফুটবলের আরও একটি নতুন মৌসুমের। প্রাক মৌসুমে এরই মধ্যে নিজেদের ঝালিয়ে নিয়েছে ফুটবলাররা। দলবদলের মাধ্যমে শক্তি বাড়িয়ে সামর্থ্যের কথা জানান দিতে প্রস্তুত ক্লাবগুলো। রাতেই পর্দা উঠে যাচ্ছে ইংলিশ প্রিমিয়ার লিগ, স্প্যানিশ লা লিগা ও ফ্রেঞ্চ লিগ ওয়ানের। শুরু হওয়ার অপেক্ষায় আছে জার্মানি ও ইতালির শীর্ষ লিগও। 22 আগস্ট থেকে মাঠে গড়াতে যাচ্ছে জার্মান বুন্দেসলিগা। একদিন পরেই পর্দা উঠবে ইটালিয়ান সিরিয়া লিগের। ইউরোপের শীর্ষ লিগগুলোর মধ্যে সবচেয়ে বেশি দর্শক জনপ্রিয়তা ইংলিশ প্রিমিয়ার লিগের। তাই তো আগেভাগে শুরু হচ্ছে ইপিএল এর নতুন মৌসুমের খেলা। রাত 1টায় উদ্বোধনী ম্যাচে বোর্নমাউথকে আতিথ্য জানাবে বর্তমান চ্যাম্পিয়ন লিভারপুল।
সবশেষ মৌসুমটা অনেকটাই একপেশে বানিয়ে ফেলেছিল অল রেডস। লিগ শেষ হওয়ার 4 মাস আগেই শিরোপা নিশ্চিত হয়ে যায় তাদের। ইংলিশ শীর্ষ লিগে এটি ছিল তাদের 20তম শিরোপা। শুক্রবার রাত থেকে স্প্যানিশ লা লিগা মাঠে গড়ালেও চ্যাম্পিয়ন বার্সেলোনা মাঠে নামবে একদিন পরে। শনিবার রাত 11:30টায় মায়োরকার মাঠে আতিথ্য নেবে কাতালানরা। আর ফরাসি লিগ 1-এর প্রথম ম্যাচে রাতেই মুখোমুখি হবে রেন ও মার্শেই। শিরোপার লড়াই ইউরোপের শীর্ষ লিগের ক্লাবগুলো নিয়ে রেখেছে সর্বোচ্চ প্রস্তুতি। সেই সাথে আবারও ভক্তদের আগ্রহের মূল কেন্দ্রে থাকবে এই লিগগুলো। নাসিফ শুভ, যমুনা স্পোর্টস। প্রায় 2 বছর পর ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ সিপিএলে ফিরে ব্যর্থতায় আটকে রইলেন সাকিব আল হাসান। ব্যাট হাতে জ্বলে উঠতে না পারার দিনে বল হাতেও পাননি সাফল্য। সাকিবের এমন পারফরমেন্সের দিনে 6 উইকেটে হেরেছে তার দল অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকনস। এতে 2021 সালের ফাইনালের পর এই প্রথম ঘরের মাঠে জিতল সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টস। সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে আগে ব্যাট করতে নেমে 17 ওভার 1 বলে 121 রানে অল আউট হয় বারবুডা। সর্বোচ্চ রান করেন কারিমা, আর 16 বলে 11 রান করে প্যাভিলিয়নে ফেরেন সাকিব। জবাবে 15 ওভারে মাত্র 4 উইকেট হারিয়ে এই লক্ষ্যে পৌঁছায় প্যাট্রিয়টস। এশিয়া কাপে ভারত যেন পাকিস্তানের বিপক্ষে খেলতে অস্বীকৃতি জানায়, তাতে মান বাঁচবে বাবর রিজওয়ানদের, এমন মন্তব্য করেছেন দেশটির সাবেক ক্রিকেটার বাসিত আলী। সম্প্রতি পাকিস্তানের হতাশাজনক পারফরমেন্সের কারণে এই মন্তব্য করেন তিনি। বলেন, আফগানিস্তানের কাছে হার মেনে নিলেও ভারতের বিপক্ষে হারলে পাগল হয়ে উঠবে পাকিস্তানের মানুষ। ভারত পাকিস্তানের রাজনৈতিক দ্বন্দ্বের প্রভাব হরহামেশাই পড়ে খেলার মাঠে। দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশের বরফ শীতল সম্পর্কের জেরে অনেক ক্ষেত্রেই হারায় মাঠের সৌন্দর্য। পেহেলগামে সন্ত্রাসী হামলার কারণে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লেজেন্ডসে পাকিস্তানের বিপক্ষে খেলতে আপত্তি জানিয়েছিল ভারতীয় ক্রিকেট দল। 2 বার খেলা পড়লেও প্রতিবারই ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নেয় তারা। দীর্ঘ অনিশ্চয়তা ও জল ঘোলার পর অবশেষে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হতে যাচ্ছে এশিয়া কাপ। অথচ দীর্ঘ জটিলতার পর আলোর মুখ দেখতে যাওয়া এই আসরে ভারতের একই কাজ করা উচিত বলে মনে করেন খোদ সাবেক পাকিস্তানি ক্রিকেটার বাসিত আলী। তাতে নাকি মুখ রক্ষা হবে নিজ দেশ পাকিস্তানের। আমি প্রার্থনা করছি কোনোভাবে যেন এশিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধে খেলতে না চায় ভারত। ঠিক যে কাজ ওরা ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লেজেন্ডসে করেছিল, খেলা হলে ওরা আমাদের এত খারাপভাবে হারাবে যে আপনি ভাবতেও পারবেন না। সম্প্রতি সময়টা ভালো যাচ্ছে না পাকিস্তানের। উইন্ডিজের কাছে হারতে হয়েছে সিরিজ, ক্রিকেটারও নেই ফর্মে। আফগানিস্তানের কাছে হার মেনে নিলেও ভারতের বিপক্ষে পরাজয় মেনে নেওয়া কঠিন বলে জানান বাসিত। পাকিস্তান যদি আফগানিস্তানের কাছে হেরে যায় তাও ভালো, এতে দেশের মানুষের কিছু আসবে যাবে না। কিন্তু ভারতের কাছে কোনো মতেই হারলে চলবে না। ভারতের কাছে হারলে সবাই পাগল হয়ে যাবে। সূচি অনুযায়ী আগামী 14 সেপ্টেম্বর দুবাইয়ে এশিয়া কাপে প্রতিদ্বন্দ্বিতা করবে ভারত এবং পাকিস্তান। সুপার 4 ও ফাইনালে উঠলে আরও 2 বার মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে এই দুই চিরপ্রতিদ্বন্দ্বীর। নাসিফ শুভ, যমুনা স্পোর্টস। লামিন ইয়ামালের মতো ফুটবলার 10 বছরে একবারই আসে, তার মতো কাউকে খুঁজে পাবে না রিয়াল মাদ্রিদ, এমন মন্তব্য বার্সেলোনার অভিজ্ঞ ফরওয়ার্ড রবার্ট লেভানডোভস্কির। তার দাবি, সমর্থকদের চাপে ইয়ামালের মতো কাউকে খুঁজছে লস ব্ল্যাঙ্কোস। এদিকে লামিনের মাঠের বাইরের বিতর্কিত জীবন নিয়ে বিচলিত নন লেভানডোভস্কি। বললেন, সময়ের সঙ্গেই মাঠের পারফরমেন্সের মতোই পরিণত হবেন এই তরুণ স্প্যানিয়ার্ড। বার্সেলোনায় মেসি ঝলকের বিপরীতে ক্রিস্টিয়ানো রোনালদোকে এনে ঐতিহ্যের লড়াইয়ে ভারসাম্য টেনেছিল রিয়াল মাদ্রিদ। এলএম10-এর বিদায়ে লামিন ইয়ামাল কাতালান জায়ান্টদের নতুন তারকা হয়ে উঠলে রিয়াল মাদ্রিদ দলে টানে কিলিয়ান এমবাপ্পেকে। তবে দীর্ঘমেয়াদের চিন্তায় লস ব্লাঙ্কোস এবার দলে টানল ইয়ামালের থেকে 1 মাসের ছোট তরুণ সেন্সেশন মাস্তান তুওনোকে। বার্সায় ইয়ামাল সতীর্থ অভিজ্ঞ পোলিশ ফরওয়ার্ড রবার্ট লেভানডোভস্কির দাবি, সমর্থকদের চাপেই এমন সিদ্ধান্ত রিয়াল মাদ্রিদের। বললেন, এভাবে ইয়ামালের বিকল্প খুঁজে পাওয়া অসম্ভব, যেমনটা হয়নি মেসি রোনালদোর নতুন বিকল্প। অবশ্যই লামিন ইয়ামালের মতো কাউকে খুঁজে বের করার চাপে আছে রিয়াল মাদ্রিদ, তবে আমাদের মতে সেটা অসম্ভব। ভালো হয় নিজেদের মতো পথ বেছে নিলে। এটা আসলে খুঁজে বের করার বিষয় না। 10 বছরে একবার হয়তো এমন কাউকে পাওয়া যায়। যেমন মেসি ও রোনালদোর মতো কাউকে খুঁজে বের করা যাবে না, কারণ তারা ভিন্ন কিছু। মাত্র 18 বছর বয়সেই ক্লাব ও জাতীয় দলের শিরোপা জয়ে রেখেছেন গুরুত্বপূর্ণ ভূমিকা। ইউরো জয়ের পর বার্সেলোনার হয়ে লিগ শিরোপা,
তরুণ ইয়ামালে নতুন মৌসুমে নতুন স্বপ্ন বুনছে বার্সা সমর্থকরা। তবে এসবের ভিড়ে মাঠের বাইরের জীবনে বিতর্ক পিছু ছাড়ছে না তার। একের পর এক নারীর সঙ্গে প্রেম ঘটিত বিতর্কের সঙ্গে জন্মদিন পালন নিয়েও হয়েছেন সমালোচিত। লেভানডোভস্কি অবশ্য এসবকে বড় করে দেখতে নারাজ। তার বিশ্বাস বয়সের সঙ্গে মাঠের বাইরের জীবনেও পরিণত হবেন ইয়ামাল। লামিন কঠোর পরিশ্রম করে যাচ্ছে, কিন্তু ফুটবলের বাইরের কিছু বিষয় যেমন সামাজিক মাধ্যমের আবেগ সামলে পরদিনই আবার মাঠে নামা, এই যুগে অনেক কিছুই ভিন্ন। নিজের শরীর, মানসিকতা, ভাবনা সবকিছুর ভারসাম্য রাখা এখন প্রবল চাপের। এক্ষেত্রে ভবিষ্যতে তাকিয়ে এই ভারসাম্য খুঁজে নিতে হবে তাকে। বার্সেলোনায় দারুণ নৈপুণ্য দেখিয়ে এরই মধ্যে লিওনেল মেসির রেখে যাওয়া 10 নম্বর জার্সি নিজের করে নিয়েছেন ইয়ামাল। নতুন মৌসুমে নতুন জার্সিতে নিজেকে কোন উচ্চতায় নিয়ে যান এই স্প্যানিয়ার্ড, সেটা এখন দেখার অপেক্ষা। মুজরাবেদ তারেক, যমুনা স্পোর্টস। কোনো প্রকার স্কোয়াড ঘোষণা ছাড়াই বাহরাইনে গেছে অনূর্ধ্ব-23 ফুটবল দল। শুক্রবার সকাল গড়িয়ে সন্ধ্যা হলেও এখনও সে স্কোয়াড দেয়নি বাফুফে। এদিকে নেপালের বিপক্ষে ফিফা প্রীতি ম্যাচকে সামনে রেখে শুক্রবার প্রথমবারের মতো 12 জনকে অনুশীলন করিয়েছে হেড কোচ হাভিয়ের ক্যাব্রেরা, যেখানে এখনই কিংসের ফুটবলাররা যোগ দিতে পারবেন না জানিয়ে ক্লাবটি বাফুফেকে চিঠি দিয়েছে। ঢাকা থেকে বৃহস্পতিবার সকালে বাহরাইনে গেছে অনূর্ধ্ব-23 দল। বাহরাইনের বিপক্ষে 2টি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। স্বাগতিক দেশটিতে পৌঁছে সেদিনই অনুশীলন করেছে ফুটবলাররা, কিন্তু শুক্রবার দিন গড়িয়ে সন্ধ্যা তখনও অনূর্ধ্ব-23 দলের স্কোয়াড দেয়নি বাফুফে। স্কোয়াড ঘোষণা ছাড়াই বিদেশে পাড়ি জমানোর ঘটনা বাফুফেতে বিরল। এদিকে শুক্রবার প্রথমবারের মতো নেপাল মিশনকে সামনে রেখে জাতীয় দলের 12 জনকে নিয়ে জাতীয় স্টেডিয়ামে অনুশীলন করিয়েছেন হেড কোচ হাভিয়ের ক্যাব্রেরা। এখনও নেপালের বিপক্ষে হওয়া ক্যাম্পে কারা থাকছেন তার পূর্ণাঙ্গ স্কোয়াড ঘোষণা হয়নি। প্রতিবার অনুশীলনের প্রথম দিন আনুষ্ঠানিক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সেটা গণমাধ্যমকে জানালেও এবার আংশিক স্কোয়াড অনুশীলন করায় ফুটবল ফেডারেশন জানায়নি। আপকামিং যারা প্লেয়াররা আছে তাদেরকে নিয়ে ট্রেনিংটা করব। ইন দি মিন টাইম ওরা যদি 2-4 দিন আসতে পারে তাহলে সেখানে আমরা অ্যাডজাস্ট করে নেব। এদিকে শুক্রবার দুপুরে কিংস বাফুফেকে চিঠি দিয়ে জানিয়েছে এখনই ক্লাবটির 10 ফুটবলার জাতীয় দলের ক্যাম্পে যোগ দিচ্ছে না। কারণ হিসেবে উল্লেখ করেছে মৌসুম শেষে ইনজুরি প্রবণতা বেড়ে যাবার শঙ্কা। কিন্তু ঠিকই আবাহনী এফসি ক্লাব কম্পিটিশনে খেলা সত্ত্বেও জাতীয় স্বার্থে ফুটবলারদের ছেড়েছে। যেহেতু তাদের প্রাক মৌসুমটা শুরু হচ্ছে, সেই মৌসুমের আগে ওনারা প্লেয়ার দিতে পারছেন না। তো এখন এটার ব্যাপারটা টোটালটাই ওনাদের উপরে। ওনারা কি রিজনে দিয়েছে আমরা যেটুকু জেনেছি যে তাদের প্লেয়ার কিছু ইনজুরি হয়েছিল লাস্ট সময়, তো সেসব নিয়ে ওনার আছে। এটা হয়তো ওনার পুরো ব্যাখ্যাটা ওনারাই দিবে ওনাদের অবস্থা থেকে। নানা জটিলতায় এবার পূর্ণাঙ্গ স্কোয়াড নিয়ে কবে হেড কোচ অনুশীলন করাতে পারবে সেটা অনিশ্চয়তায় পড়ে গেল। মেহেদি নাইম, যমুনা স্পোর্টস, ঢাকা। এই ছিল আজকের স্পোর্টস লাইভে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাই।